প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত। আমার পরিচয়টা দিয়ে, আমার নাম মোহাম্মদ সরওয়ার কামাল, সিনিয়র শিক্ষক, সালে জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ে নবম অধ্যায় বর্তনীয় স্থলবিদ্যুৎ নিয়ে আলোচনা করব এবং ওই বিষয়ে পাঠদান। শিক্ষার্থীরা, এখানে তোমাদের দেখার জন্য কিছু আমি ছবি দিলাম। এই ছবিগুলো দেখে তোমরা কি উপলব্ধি করতে পারতেছ একটু বলো। এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কতগুলা, উপরে কতগুলা তিনটা চিত্র আছে, নিচেও তিনটা চিত্র আছে। এই চিত্রগুলো দেখেই তোমাদের আশা করি বুঝতে আর অসুবিধা নেই আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই চিত্রগুলা আমাদের এই যে পাঠ্যসংশ্লিষ্ট চিত্র, তোমরা এগুলো দেখেই তোমাদের ধারণাটুকু কি করতে পারতেছ, উপলব্ধি করতে পারতেছ। তাহলে আজকে আমরা আজকের পাঠ শিরোনাম বলি বর্তনীয় স্থলবিদ্যুৎ। শিক্ষার্থীরা, এই পাঠ আলোচনা করে আমরা যে সমস্ত বিষয়গুলি শিখতে পারবো এগুলো হলো কি, এসি এবং বিসি প্রবাহের ধারণা ব্যাখ্যা করতে পারবো, তড়িৎ বর্তনীতে রোধ, ফিউজ এবং ছাবির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের মধ্যকার সম্পর্ক লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো, শ্রেণী ও সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের ভিন্নতা প্রদর্শন করতে পারবো, তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য পরিমাপে এমিটার ও ভোল্টমিটারের সঠিক ব্যবহার করতে পারবো, তড়িতের কার্যকর ব্যবহার এবং অপচয় রোধে নিজে সচেতন হব, অন্যদের সচেতন করব। শিক্ষার্থীরা, আমরা আজকে মূল পাঠে চলে যাই। আমাদের পাঠ 1, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কি আমরা এটা একটু আলোচনা করি। দুইটি ভিন্ন বিভবের দাতব বস্তুকে যখন পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয় তখন তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা জানি প্রত্যেক দাতব পদার্থে কিছু মুক্ত ইলেকট্রন থাকে যারা ওই পদার্থের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে। যখন দুটি ভিন্ন বিভব দাতব বস্তুকে তার দ্বারা সংযুক্ত করা হয় তখন নিম্ন বিভব সম্পন্ন দাতব বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন উচ্চ বিভব সম্পন্ন দাতব বস্তুর দিকে প্রবাহিত হয়। যতক্ষণ পর্যন্ত দাতব বস্তুর মধ্যে বিভব পার্থক্য বর্তমান থাকে ততক্ষণ পর্যন্ত ঋণাত্মক আধানের এই প্রবাহ চলে। কোনোভাবে যদি দাতব বস্তুদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য বজায় রাখা যায় তখন এই প্রবাহ নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। ঋণাত্মক আধান বা ইলেকট্রনের এই প্রবাহের জন্য তড়িৎ প্রবাহিত হয়। মূলত কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তা হলো তড়িৎ প্রবাহ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা তড়িৎ প্রবাহ বুঝতে পেরেছ। এবার আমরা তড়িৎ প্রবাহের এককটা নিয়ে একটু আলোচনা করি। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। একে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ বিভব পার্থক্য প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণ হলো ওই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য। দুইটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না, ফলে কোনো আধান প্রবাহিত হবে না এবং কোনো কাজও সম্পন্ন হবে না।
তড়িৎ প্রবাহের এবার আমরা প্রকারভেদটা জানব। তড়িৎ প্রবাহ দুই প্রকার, অপর্যায়বৃত্ত প্রবাহ বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ, আরেকটা হলো পর্যায়বৃত্ত প্রবাহ যা পরিবর্তী প্রবাহ। এবার আমরা অপর্যায়বৃত্ত প্রবাহ বা একমুখী প্রবাহ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা এখানে অপর্যায়বৃত্ত প্রবাহ একমুখী প্রবাহ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। যখন সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়, সেই প্রবাহকে অপর্যায়বৃত্ত প্রবাহ বলে। তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে অপর্যায়বৃত্ত প্রবাহ পাওয়া যায়। আবার ডিসি জেনারেটরের সাহায্যেও এই প্রকার তড়িৎ প্রবাহ উৎপন্ন করা যায়। আগেকার দিনে এর ব্যবহার থাকলেও বর্তমানে এর ব্যবহার নেই বললেই চলে। শিক্ষার্থীরা, আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রের মধ্যে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এখানে একটা আই দেওয়া আছে। আই হলো তড়িৎ প্রবাহ। এখানে যেটা দেওয়া আছে কি আই, চিত্রের মধ্যে অপর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহের মধ্যে এই আই দিয়ে আমরা কি জানবো? তড়িৎ প্রবাহ জানবো। আর এখানে টি দিয়ে কি বুঝবো? আমরা টি দিয়ে অপর্যায়বৃত্ত প্রবাহের সময় নির্ধারণ কি নির্ধারিত সময় বোঝানো হচ্ছে। তাহলে আমরা এখন অপর্যায়বৃত্ত প্রবাহ কি জিনিসটা বুঝতে পারলাম। শিক্ষার্থীরা, এবার আমরা পর্যায়বৃত্ত প্রবাহ, যখন নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয়, সেই তড়িৎ প্রবাহকে পর্যায়বৃত্ত প্রবাহ বলে। বর্তমান বিশ্বের সকল দেশের তড়িৎ প্রবাহই পর্যায়বৃত্ত প্রবাহ। এর কারণ তুলনামূলকভাবে এটি উৎপন্ন ও সরবরাহ করা সহজ এবং সাশ্রয়ী। পর্যায়বৃত্ত প্রবাহের উৎস জেনারেটর বা ডায়নামো। দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জেনারেটরের সাহায্যে পর্যায়বৃত্ত প্রবাহ উৎপন্ন করা হয়। পর্যায়বৃত্ত প্রবাহের দিক পরিবর্তন দেশভেদে বিভিন্ন হয়। যেমন বাংলাদেশে পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে 50 বার এবং যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে। শিক্ষার্থীরা, আমরা এখানে একটা চিত্র, পর্যায়বৃত্ত প্রবাহের একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানেও আই দ্বারা কি আছে? এইদিকে পর্যায়বৃত্ত প্রবাহের এদিকে আই দ্বারা নির্দেশ করা আছে। এখানে আই দিয়ে আমরা কি বুঝতেছি? আমরা আই দিয়ে তড়িৎ প্রবাহ বুঝতেছি। আর এখানে টি দিয়ে কি সময় বোঝানো হচ্ছে। এখানে এটা কি এইভাবে যাচ্ছে, কি এটা কি তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হচ্ছে, চিত্রটা বোঝানো হলো। এবার আমরা রোধ জিনিসটা কি বা রোধ কাকে বলে এটা সম্পর্কে একটু ধারণা নিই। বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় ইলেকট্রনের প্রবাহের জন্য। কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য থাকলে এই প্রবাহ শুরু হয়। এক্ষেত্রে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। এই ইলেকট্রন স্রোত পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অভ্যন্তরস্থ অণু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, ফলে এর গতি বাধাপ্রাপ্ত হয়, ফলে বিদ্যুৎ প্রবাহ ও বিঘ্নিত হয়। পরিবাহীর এই বাধাদানের ধর্ম হলো রোধ। মূলত পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাই হলো রোধ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা রোধ সম্পর্কে জানতে পেরেছ এবং রোধ কি জিনিসটা বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা রোধের এককটা একটু জেনে নিই। রোধের এসআই একক হলো ওহম। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট এবং এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হলে ওই পরিবাহীর রোধ হবে 1 ওহম। তাহলে আমরা রোধের একক জানলাম। এবার আমরা তড়িৎ বর্তনী জিনিসটা একটু জেনে নিই।
মানুষের চলার জন্য যেমন পথের প্রয়োজন, তড়িৎ প্রবাহের জন্য প্রয়োজন নির্দিষ্ট পথ। তড়িৎ প্রবাহ চলার এই সম্পূর্ণ পথকেই তড়িৎ বর্তনী বলে। তড়িৎ বর্তনী তড়িৎ যন্ত্র ও উপকরণ সমূহ দুভাগে সংযুক্ত হয়। এগুলো হলো শ্রেণী সংযোগ বর্তনী, আরেকটা হলো সমান্তরাল সংযোগ বর্তনী। শিক্ষার্থীরা, এবার আমরা শ্রেণী সংযোগ বর্তনীটা একটু জেনে নিই। কোন বর্তনীতে যদি রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ এমনভাবে সংযুক্ত হয় যেন প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অন্য প্রান্ত, দ্বিতীয়টির অপর প্রান্তের সাথে তৃতীয়টির এক প্রান্ত এবং এইরূপে সবকটি পর্যায়ক্রমে সাজানো থাকে, তবে সেই সংযোগকে অনুক্রম বা শ্রেণী সংযোগ বলে। চিত্রে আমরা এখানে চিত্রের মধ্যে R1, এখানে R1 দেখতে পাচ্ছি, R2 এখানে দেখতে পাচ্ছি, এগুলো হলো মিটার এবং তারপরে না এগুলো রোধ R1 R2, তারপর আমরা এখানে এমিটার এ দেখতে পাচ্ছি, এমিটার এ চিত্রের মধ্যে আমরা এমিটার এ দেখতে পাচ্ছি। এখানে একটা সাবিকে আমরা এখানে কে দ্বারা ইন্ট্রোডিউস করলাম, অনুক্রমে সংযুক্ত করা হয়েছে। কে দ্বারা কি সাবিকে সংযুক্ত করা হয়েছে কে দিয়ে। শিক্ষার্থীরা, এবার আমরা বিদ্যুৎ প্রবাহ পরিমাপের জন্য এমিটার ব্যবহৃত হয় এবং একে বর্তনীতে অন্যান্য উপকরণের সাথে অনুক্রমে যুক্ত করা হয়। এমিটারের প্রান্তদ্বয়ে ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন থাকলে ধনাত্মক চিহ্নিত প্রান্তকে অবশ্যই কোষের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে। এই সংযোগের ক্ষেত্রে বর্তনীর সকল অংশে সর্বদা একই পরিমাণ তড়িৎ প্রবাহ হয়, কিন্তু বিভিন্ন অংশে বিভব পার্থক্য ভিন্ন হতে পারে। এবার আমরা সমান্তরাল বর্তনীটা জেনে নিই। কোন বর্তনীতে দুই বা ততোধিক রোধ, তড়িৎ উপকরণ বা যন্ত্র যদি এমনভাবে সংযুক্ত থাকে যে সবকটির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত হয়, তবে সেই সংযোগকে সমান্তরাল সংযোগ বলে। সমান্তরাল সংযোগে প্রত্যেকটির মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ চলে, কিন্তু প্রত্যেকটির দুই সাধারণ বিন্দুর বিভব পার্থক্য একই থাকে। শিক্ষার্থীরা, আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি সমান্তরাল বর্তনী। এই সমান্তরাল বর্তনীর চিত্রের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি R1 R2, এগুলো আমরা এখানে, তারপরে এখানে ভোল্টমিটার দ্বারা ইন্ট্রোডিউস করা আছে। এবার আমরা চিত্রের ব্যাখ্যাটিকে জেনে নিই। চিত্রে রোধ R1 ও R2 সমান্তরাল ভাবে এবং রোধ R2 ও ভোল্টমিটার BA সমান্তরাল ভাবে সংযুক্ত করা হয়েছে। এগুলো কিভাবে সমান্তরাল ভাবে সংযুক্ত করা হয়েছে? আমরা সমান্তরাল ভাবে জিনিসটা আগে থেকে জানি। সমান্তরাল অর্থাৎ সমান দূরত্ব, সব সময় এরা সমান দূরত্ব বজায় রেখে চললে এটা সমান্তরাল দূরত্ব। আমরা এটা সমান্তরাল দূরত্বের ক্ষেত্রে রেল বিটের দুটি ফাঁতের কথা আমাদের জানা আছে, থেকে আমরা আগে থেকে জানি এই সমান্তরাল এরকম দুই সমান দূরত্ব বজায় রেখে চলে। কোন রোধকের দুই প্রান্তের বিভব ও পার্থক্য পরিমাপের জন্য ভোল্টমিটার ব্যবহৃত হয় এবং এই কারণে একে রোধের দুই প্রান্তের সাথে সমান্তরালভাবে যুক্ত করতে হয়। ভোল্টমিটারে ধনাত্মক প্রান্তকে অবশ্যই কোষের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হয়, অন্যথায় যন্ত্রটি নষ্ট হয়ে যেতে পারে। কোন একটি বর্তনীতে যদি বাল্ব সংযোগ করা হয়, তাহলে কি বাল্ব দুটি একইভাবে জ্বলবে? এটার আমরা এখানে বাল্ব দুটি একইভাবে জ্বলবে এই প্রশ্নের মানে যদি এরকম কথা থাকে, তাহলে আমরা কি আনসার দিতে পারবো
সিরিজ সংযোগে একই তড়িৎ প্রবাহ দুটি বাল্বের মধ্যে প্রবাহিত হয়। একটি বাল্ব যত উজ্জ্বলভাবে জ্বলত, দুটি বাল্ব সিরিজ সংযোগের ফলে তার চেয়ে কম উজ্জ্বলভাবে জ্বলবে। আবার কোনো একটি বাল্ব যদি নষ্ট হয়ে যায়, তবে সমস্ত বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, ফলে অপর বাল্বটিও জ্বলবে না। সমান্তরাল সংযোগের প্রত্যেকটি বাল্বের মধ্যে ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহিত হয়, তাই একটি বাল্ব নষ্ট হলেও অন্যটি জ্বলবে। প্রতিটি বাল্ব পৃথক পৃথক ভাবে জ্বালানো বা নেভানো যায়। প্রতিটি বাল্বের প্রান্তদ্বয়ে বিভব পার্থক্য একই থাকবে, অর্থাৎ প্রতিটি বাল্বেই তড়িৎ কোষের পূর্ণ বিদ্যুৎ চালক শক্তি পাবে। ফলে দুটি বাল্বই উজ্জ্বলভাবে জ্বলবে। বাল্ব দুটি যদি এক এক করে তড়িৎ কোষের সাথে সংযুক্ত করা হতো, তখন যত উজ্জ্বলভাবে জ্বলত, বাল্ব দুটি সমান্তরালভাবে সংযুক্ত করলে উজ্জ্বলতা থাকবে। গৃহে বিদ্যুতায়নের জন্য সমান্তরাল বর্তনী এই জন্য সুবিধাজনক, অর্থাৎ আমরা গৃহে সমান্তরাল বর্তনী ব্যবহার করে থাকি। এখানে আলাদা আলাদা একটা বাল্ব নষ্ট হলেও অন্য বাল্ব জ্বলবে সমান্তরাল বর্তনীতে। এই জন্য সমান্তরাল বর্তনী আমরা সুবিধাটুকু পেয়ে থাকি, বিধায় আমরা বাসা বাড়িতে সমান্তরাল বর্তনী ব্যবহার করে থাকি। এবার শিক্ষার্থীরা আমরা এমিটার সম্পর্কে একটু ধারণা নিই। এমিটার একটি বৈদ্যুতিক যন্ত্র। এর সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়। এমিটারকে বর্তনীর সাথে শ্রেণী সংযোগ থাকে। এই প্রান্তে একটি চলকুণ্ডলী জাতীয় গ্যালভানোমিটার থাকে। গ্যালভানোমিটার হচ্ছে সেই বস্তু যার সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাপ নির্ণয় করা যায়। তাহলে শিক্ষার্থীরা আমরা কি করলাম, এমিটারটা জেনে নিলাম। এখন এই যে আমরা এখানে পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা হলো কি এমিটার। এই এমিটারে এখানে দ্বারা ইন্ট্রোডিউস করা আছে। এখানে এটা হলো যে সূচক। সূচকের মধ্যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কতগুলো দাগ কাটা থাকে ছোট ছোট, এগুলাকে আমরা বলি এম্পিয়ার, এবং এখানে ছোট ছোট মিলি এম্পিয়ারও কি থাকে, দাগ কাটা থাকে। এবার আমরা এই গ্যালভানোমিটার কুণ্ডলীর বিকৃতি নির্ণয়ের জন্য একটি সূচক বা কাঁটা লাগানো থাকে। সূচকটি এম্পিয়ার, মিলি এম্পিয়ার, মাইক্রো এম্পিয়ার এককে দাগ কাটা একটি স্কেলের উপর ঘুরতে থাকে। তাহলে আমরা এই স্কেলের উপর কি করতে থাকে, এই সূচকটি ঘুরতে, এখানে সূচকের মধ্যে কি করা থাকে, দাগ কাটা থাকে। সাধারণত ধনাত্মক প্রান্ত লাল এবং ঋণাত্মক প্রান্ত কালো রঙের। এখানে দুইটা প্রান্ত থাকে, একটা হলো যে ধনাত্মক প্রান্ত আর একটা হলো ঋণাত্মক প্রান্ত। যেটা ধনাত্মক প্রান্ত সেটা লাল থাকবে, আর যেটা ঋণাত্মক প্রান্ত সেটা কালো রঙের। ভোল্টমিটার। এবার আসতেছি আমরা ভোল্টমিটার। যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে, ভোল্টমিটারকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরালভাবে সংযুক্ত করতে। শিক্ষার্থীরা আমরা তাইলে এখন কি করলাম, ভোল্টমিটার কি জানলাম। এখানে ভোল্টমিটারে আমরা এই যন্ত্রে একটি চলকুণ্ডলী জাতীয় গ্যালভানোমিটার থাকে। এর বিকৃতি নির্ণয়ের জন্য একটি সূচক বা কাঁটা লাগানো। সূচকটি ভোল্ট এককে দাগাঙ্কিত একটি স্কেলের উপর ঘুরতে পারে। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হয়, ভোল্টমিটারকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরালভাবে সংযুক্ত করতে। তড়িৎ কোষ বা এমিটারের মতো ভোল্টমিটারও দুটি সংযোগ প্রান্ত থাকে, একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক প্রান্ত। সাধারণত ধনাত্মক প্রান্ত লাল এবং ঋণাত্মক প্রান্ত কালো রঙের হয়। তাহলে এটা হলো কিসের চিত্র, ভোল্টমিটারের। শিক্ষার্থীরা এবার আমরা বিদ্যুতের
কার্যকর ব্যবহার ও অপচয় রোধে যে সমস্ত আমাদের লক্ষণীয় বিষয় সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। বাসায় বা অফিসে প্রয়োজন ব্যতীত লাইট, ফ্যান বা এয়ার কুলার বন্ধ রাখার ব্যাপারে সচেতন। এরপরে সাধারণ বাল্বের পরিবর্তে ফ্লোরোসেন্স বা এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করতে হবে। এটি বিদ্যুৎ সাশ্রয় হয়। রান্নার কাজে বিদ্যুতের ব্যবহার পরিহার করতে হবে। প্রেসার কুকারে রান্না করলে 25% বিদ্যুৎ সাশ্রয় হয়। অপ্রয়োজনে এয়ার কুলারের ব্যবহার না করা নিশ্চিত করতে হবে। ফ্রিজ কেনার সময় প্রয়োজনীয় সাইজের কেনা উচিত। অপ্রয়োজনে সে বড় সাইজের ফ্রিজে বাড়তি বিদ্যুৎ লাগে। বড় বড় ফ্যাক্টরিগুলিতে নিজেদের জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা। সোলার বিদ্যুৎ ব্যবহারে সহযোগী হওয়া। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলা থেকে আমরা একটু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের মূল্যায়নের জন্য আমি 3টা প্রশ্ন বলতেছি। 1. সিরিজ বর্তনীতে সবগুলো তড়িৎ যন্ত্রের জন্য কয়টি সুইচ থাকে? ভোল্টমিটার বর্তনীতে কিভাবে সংযোগ করতে হয়? কোন সংযোগের কারণে একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলে না? শিক্ষার্থীরা, তোমাদের এখন মূল্যায়নের জন্য যে 3টি প্রশ্ন দিলাম এই 3টি প্রশ্নের উত্তর একটু বলার চেষ্টা করো। আচ্ছা, আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তরও দিয়ে দিচ্ছি সাথে সাথে। সিরিজ বর্তনীতে সবগুলো তড়িৎ যন্ত্রের জন্য সুইচ থাকবে কয়টি? একটি। ভোল্টমিটার বর্তনীতে কিভাবে সংযোগ করতে হয়? এটা হলো যে সমান্তরাল ভাবে। 3 নম্বর, কোন সংযোগের কারণে একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলে না? এটা হলো শ্রেণী সংযোগ বর্তনীতে কি হয়, একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলে না। শিক্ষার্থীরা, আমাদের আর প্রায় শেষের দিকে। এবার তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি। তোমরা বাড়ির কাজটা সবাই খাতায় লিখে নাও। এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটাও তোমরা লিখে নাও, প্রশ্নগুলো লিখে নাও। 3টি ভিন্ন মানের রোধের বাল্ব ও একটি ব্যাটারি এখানে দেওয়া আছে। ক নম্বর, তড়িৎ প্রবাহের একক কি? ক নম্বর, এসি প্রবাহ দিক পরিবর্তন করে ব্যাখ্যা করো। গ নম্বর, চিত্রসহ 3টি বাল্বের অনুক্রম বর্তনী ব্যাখ্যা করো। গ নম্বর, কোন বর্তনীর মাধ্যমে 3টি বাল্ব একই বিভব পার্থক্য থাকে তা চিত্রের বিশ্লেষণে মূল্যায়ন করো। শিক্ষার্থীরা, এই হলো আমাদের বাড়ির কাজ। সবাই আশা করি আমার এই পাঠটুকু বুঝতে পেরেছ। আগামী ক্লাসে তোমাদের অনলাইন ক্লাসে আবার দেখা হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের পাঠ এখানেই সমাপ্তি ঘোষণা